দ্য মেটামরফোসিস পড়বো। মেটামরফোসিস এটা হচ্ছে তোমার লেখেন ফ্রান্স কাফকা। উনি জন্মগ্রহণ করেন 1883 সালে, উনি মারা যান 1924 সালে। তো দ্য মেটামরফোসিস ফ্রান্স কাফকা কেন লিখেছিল? কারণটা আমরা দেখি, পারপাস এবং মেইন আইডিয়াটা পাবো এখান থেকে। ফ্রান্স কাফকা দ্য মেটামরফোসিস লিখেছিল আধুনিক সমাজের মানুষের একাকিত্ব, মানসিক চাপ, পারিবারিক নির্ভরতা এবং অমানবিকতা অর্থাৎ ডিহিউম্যানাইজেশন দেখানোর জন্য। তিনি দেখাতে চেয়েছেন একজন মানুষ যখন আর উপার্জন করতে পারে না, তখন পরিবার ও সমাজ তাকে কিভাবে অবহেলা ও প্রত্যাখ্যান করে। তো শর্টলি আমরা একটু সামারিটা জেনে নিব। তোমার হচ্ছে এই যে আমাদের প্রধান ক্যারেক্টার, তার আগে আমরা ক্যারেক্টার গুলো জানবো। এখানে মূলত সব থেকে ভালো নিউজ হচ্ছে ক্যারেক্টার খুবই কম। গ্রেগার সামসা, উনি আমাদের হচ্ছে মেইন ক্যারেক্টার, উপন্যাসের প্রধান চরিত্র। একজন উনি ট্রাভেলিং সেলসম্যান ছিল। তো মেইন ক্যারেক্টারকে তো ভালো করে জানতে হবে। তিনি হঠাৎ পোকায় রূপান্তরিত হন এবং বিচ্ছিন্নতা, হ্যাঁ, আইসোলেশন এবং অসহায়ত্বের প্রতীক হয়ে ওঠেন। আর ওনার একজন বোন ছিল গ্রেটে সামসা। উনি হচ্ছে ওর ছোট বোন। আমরা দেখতে পারি যখন সে গ্রেগার সামসা পোকায় রূপান্তরিত হয়, তখন এই বোনটা প্রথমত খুব যত্নশীল ছিল, বাট নেক্সট টাইম এটা কমে যায়, তার উপর বিরক্তি ভাব একটা আসে। তারপর হচ্ছে মিস্টার সামসা, ও হচ্ছে প্রেগার বাবা, মানে গ্রেগার হচ্ছে বাবা, আর হচ্ছে মিসেস সামসা হচ্ছে আহ, গ্রেগার মা। ঠিক আছে, এইগুলা। আর তোমার হচ্ছে মাইনর ক্যারেক্টারের মধ্যে চিফ ক্লার্ক, ওনাকে জানতে হবে তোমাকে। আর বাকিগুলো একটু দেখে নিও, এই যে এই কয়েকটা। তো ভালো, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন যদি পড়ো, বাংলায় সামারিটা আয়ত্তে রাখতে পারো, আর ক্যারেক্টারটা আয়ত্তে রাখতে পারো, মেজর থিম এবং স্যাম্বলিজম যদি জানো, এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক তোমাকে কেউ আটকাইতে পারবে না। দেখো, গ্রেগার সামসা একজন পরিশ্রমী সেলসম্যান ছিল। সে পরিবারের সব দায়িত্ব বহন করত। একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে সে এক বিশাল পোকায় রূপান্তরিত হয়ে গেছে। এই যে অদ্ভুত পরিবর্তন, এর কারণে সে আর কাজে যেতে পারে না। তার পরিবার প্রথমে অবাক ও ভীত হয়, পরে ধীরে ধীরে তাকে বোঝা হিসেবে, মানে বার্ডেন হিসেবে দেখতে শুরু করে। বোন গ্রেটে প্রথমে যত্ন নিলেও পরে সেও বিরক্ত হয়ে যায়। স গ্রেগার পুরোপুরি ঘরে বন্দী হয়ে একাকী জীবন কাটায়। পরিবারের অবহেলা, ক্ষুধা, কষ্ট এবং মানসিক যন্ত্রণার মধ্যে গ্রেগর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়। তার মৃত্যু পরিবারের দুঃখ না পেয়ে বরং স্বস্তি অনুভব করে এবং নতুন জীবন শুরু করে। তাহলে আমাদেরকে তোমার হচ্ছে কাফকা কি মেসেজ দিল? মেইন মেসেজটা হচ্ছে মানুষ যখন ইউজফুল না থাকে, তখন সমাজ ও পরিবার তাকে সহজেই ভুলে যায়। এটাই আসলে কাফকা এই গল্পে দেখিয়েছেন। তো খেয়াল করো কি ফ্যাক্ট, আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে আসবো। আর এই ক্লাসে আমরা পার্ট বি সি সবই সলভ করবো ইনশাল্লাহ। দেখো, আগে পার্ট পার্ট সিটা দেখি, যে ব্রিং আউট দ্য ট্রাজিক অ্যান্ড কমিক এলিমেন্ট ইন দ্য মেটামরফোসিস। অর্থাৎ এটা যে একটা ট্রাজিক এবং কমিক এলিমেন্ট আছে, এটা এটা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। হাউ ডাজ দ্য ট্রান্সফরমেশন অফ গ্রেগার পার্সোনালিটি ইফেক্ট ইউ? অর্থাৎ ওই যে ও যে মানুষ থেকে একটা পোকায় রূপান্তরিত হইলো, এই বিষয়টাকে তোমাকে এখানে ফুটায় তুলতে হবে। তারপর হচ্ছে গ্রেগার সামসাস ইজ প্রেজেন্টেড অ্যাজ আ ট্রাজিক ক্যারেক্টার। অবশ্যই দ্য মেটামরফোসিস, ডু ইউ এগ্রি? হ্যাঁ, তুমি কি এগ্রি যে ও একজন হচ্ছে ট্রাজিক ক্যারেক্টার? এক্স্যাক্টলি। এর থেকে বেশি দুঃখের ক্যারেক্টার কোনটা হবে বলো? পরিবারের জন্য অনেক কাজ করলো, বোঝা বহন করলো, কিন্তু একটা সময় যখন সে তার একটা রোগ হইলো বা তার একটা চেঞ্জ আসলো, তখন পরিবার তাকে ভুলে যাওয়া শুরু করলো, বার্ডেন মনে মনে করলো, এই বিষয়গুলা। ইজ কাফকা ইন দিস মেটামরফোসিস তোমার হচ্ছে স্যানিকাল, হ্যাঁ, সন্দেহবাদী? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। কাফকার মেটামরফোসিস একটা সন্দেহবাদী একটা বিষয়, এটা রিজন দেখাইতে হবে তোমাকে। তারপর হচ্ছে গ্রেগর মেটামরফোসিস ইজ আ মেটাফোর অফ হিজ ডিহিউম্যানাইজেশন, ডিসকাস করো। তারপর দেখো ব্রিং, আচ্ছা, তারপরে আমরা এটা যে ক্লিয়ার হব। তো মোটামুটি এই 4-5টা টপিক তুমি ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে, এবং পার্ট বি থেকে কিছু প্রশ্ন দেয়া আছে। এইগুলো যদি ক্লিয়ার হইতে পারো, তাহলে কেউ তোমাকে আটকাইতে পারবে না। ইটস রিয়েলি রিয়েলি ট্রু। তো এইটার জন্য যদি সামারিটা তুমি ভালো করে পড়ো বা এই ক্লাসটাই মনোযোগ দিয়ে করো, আমার মনে হয় যতই ফাঁকিবাজ হও তোমার কভার হয়ে যাবে। তো আমরা সামারি পড়ছি, এখন কি ফ্যাক্ট দেখবো। এই যে অরিজিনাল টাইটেলটা ঠাডা মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি পার্ট বিসিএ ইন্ট্রোতে রেফার করতে পাবা। অথর হচ্ছে ফ্রান্স কাফকা, জন্ম মৃত্যু দেখে নিবা। টাইটেলের একটু মানে অথরের টাইটেল দেখে নাও, মডার্নিস্ট, অবজার্ডিস্ট,
তারপরে হচ্ছে তোমার নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পাবলিশড হয়েছে 1915 সালে। জনরা হচ্ছে তোমার মডার্নিস্ট ফিকশন, হ্যাঁ, অ্যালগরি, অবজার্ডিস্ট লিটারেচার। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান। টাইম সিটিংটা দেখে নাও। তারপর আমরা কি নোট জানবো, মূল নামটা সম্পর্কে একটু জানবো। আহ, এটা কেন হইলো, এটা একটা জার্মান নেম এবং এটা হচ্ছে তোমার ফ্রান্স কাফকা 1912 সালে লেখেন এবং এটা প্রকাশিত হয় 1915 সালে। নামের তাৎপর্য অর্থাৎ মেটামরফোজিস মানে হঠাৎ রূপ বদল। এখানে এটি শুধু শারীরিক পরিবর্তন নয়, মানুষের একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং অমানবিক জীবনের প্রতীক। তোমরা জানো যে 10 তারিখ তোমাদের 2টা পরীক্ষা, হ্যাঁ, তোমাদের কিন্তু একটা হলেও আমাকে কভার করাইতে হবে, আমার পেইড স্টুডেন্টদেরকে 2টা সাবজেক্ট। সো আমি এই জন্য একটু রেকর্ড করে করে দিচ্ছি, কিছু মনে করিও না। যার ক্লাসটা করতে গিয়ে যেখানে সমস্যা হবে তোমরা আমাকে ইনবক্স করবা বা ডাইরেক্ট ফোন দিবা। 10 তারিখ পর্যন্ত যে কোনো সময় ফোন দিবা পড়তে বসে। তারপরে দেখো গ্রেগার সামসাস রূপান্তর। গ্রেগার সামসা পোকায় পরিণত হয়ে পরিবার এবং সমাজের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায়। এর মাধ্যমে মানুষের মানসিক কষ্ট এবং অবহেলার বাস্তবতা প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেই, কেন লিখলো, কিভাবে লিখলো। দ্য মেটামরফোসিস উপন্যাসটি ফ্রান্স কাফকা 1912 সালে লেখেন এবং 1915 সালে প্রকাশ করেন। এই লাইনটা তুমি সব প্রশ্নে পার্ট বিসিতে ইউজ করতে পারবা, ইন্ট্রোতে। এই রচনার পেছনে ছিল তার ব্যক্তিগত দুঃখ, মানসিক দ্বন্দ্ব, পিতার সঙ্গে খারাপ সম্পর্কের প্রভাব। কাফকা প্রাগে একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সেখানে নিজের দমবন্ধ অসহায় মনে করতো। আসলে দেখবা যে মন মতো একটা জিনিস না হইলে দম বন্ধ লাগে, তাই না? একটা ধরো খাবারই অপছন্দ, যদি খেতে চাও কি একটা অবস্থা হয়। আর জব যেটাতে একটা মানে দিনের বেশিরভাগ সময় থাকতে হয়, এটা যদি অপছন্দের হয় তাহলে তো বোঝো লাইফের অবস্থা কি হয়। সো উপন্যাসে গ্রেগার সামসার পোকার রূপান্তর মানুষের নিঃসঙ্গতা, অসহায়ত্ব এবং সমাজের অমানবিকতার প্রতীক। প্রথমে পরিবার তার প্রতি সহানুভূতিশীল হলেও পরে তাকে অবহেলা ও ঘৃণা করতে শুরু করে। তো এই উপন্যাসে অবজারভেটিভ ও মডার্নিস্ট সাহিত্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এবং এটি 20 সেঞ্চুরির অন্যতম প্রভাবশালী সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত। প্রধান ক্যারেক্টার অলরেডি জানছি আমরা, এখন আমরা সামারিটা জানবো। দ্য মেটামরফোজিস মানে এটা হচ্ছে তোমার মেটামরফোজিস মানে হচ্ছে রূপান্তর। আচ্ছা, তার আগে একটু জানো, আমি তোমাকে ফর এক্সামের জন্য এটা পড়াই দিব, আর তুমি একটু নিচে মানে ডিটেলস সামারি দেওয়া আছে। পার্ট ওয়ানে আমরা দেখতে পারবো রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন, মানে এই যে আমাদের হিরো গ্রেগার সামসা কিভাবে পোকায় পরিণত হইলো। একদিন ঘুম থেকে উঠলো, উঠে দেখলো সে পোকায় পরিণত। তারপরে অ্যালিয়েনেশন, যখন পোকায় পরিণত হইলো তার পরিবার, তার কলিগ দেখলো, তারপরে কিন্তু তারা কি করলো, আস্তে আস্তে এর থেকে দূরে সরে গেল এবং অ্যালিয়েনেশন। এবং এই সময় আমরা দেখতে পারবো তার একটা বোন ছিল, তাকে একটু আদর যত্ন করতো, তাছাড়া কেউ ওভাবে তাকে মানে ইয়া করতো না। পার্ট থ্রিতে দেখবো আসলে ডিসলাইন এবং ডেট মানে অবক্ষয় এবং মৃত, অর্থাৎ পরবর্তীতে দেখা যায় তার নিজের ওই বোনটাও তাকে বিরক্ত মনে করতো, পরিবারের লোকজন তাকে বিরক্ত মনে করতো। পরিবারের একটা মানে মানে খুবই 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 বাজে একটা সিচুয়েশন ওই সময়। সে অনেক বেশি কষ্ট পায় এবং মারা যায়। এবং এইখানে সব থেকে একটা মানে মানে অবাক করার বিষয় হচ্ছে যখন মারা যায় তারা দুঃখ পাওয়ার বদলে স্বস্তি পাইল। এই জিনিসটা আমরা দেখতে পারবো, বুঝছো? সো এইভাবে সুন্দর করে দেয়া আছে। তো চলো আমরা সামারিটা জেনে নিই। তুমি এই সামারিটা পড়লে যে প্রশ্নগুলো প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে বা যেভাবেই কোশ্চেন আসুক, তুমি এই সামারিটা পড়লেই দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো, দ্য মেটামরফোজিস হলো তোমার দ্য মেটামরফোজিসের সবচেয়ে বিখ্যাত নোভেলা গুলো। আচ্ছা, নোভেলা কাকে বলে? আমি অনেকবার পড়াইছি, কে কে পারো একটু কমেন্ট বক্সে লেখো তো। একটি এটি প্রথম প্রকাশিত হয় 1915 সালে। গল্পটির কেন্দ্রে রয়েছে গ্রেগার স্যামসন নামের এক তরুণ, যিনি একজন ট্রাভেলিং সেলসম্যান বানানটাও দেখিনি, এটা কিন্তু লিখতে হবে। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনকারী এবং বাবা মা ও বোন গ্রেটে এর সমস্ত আর্থিক দায়িত্ব তার কাঁধে। নিজের ইচ্ছা, স্বপ্ন এবং সুখকে বিসর্জন দিয়ে তিনি শুধুমাত্র পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যান। কাফকা এই চরিত্রের মাধ্যমে আধুনিক মানুষের যান্ত্রিক জীবন, একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং সমাজের অমানবিক আচরণ তুলে ধরেছে। গল্পের শুরুতে গ্রেগার এক সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে যে সে একটি বিশাল কুৎসিত পোকায় কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। তার কি হলো, তার শরীরের শক্ত খোলসে ঢাকা অসংখ্য সরু পা নড়াচড়া করছে এবং সে আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। এই যে রূপান্তরটা নিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। কিন্তু নিজের এই ভয়াবহ পরিবর্তন, সো মনোযোগ দাও, যে সে বেশি চিন্তিত হয়ে অফিসে দেরি হওয়া নিয়ে, কারণ তার মনে হয় সে কাজে না গেলে পরিবারের আর্থিক সমস্যা আরো বাড়বে। খেয়াল করছো?
যে সে ওই সময় পোকায়, মানে সে তো শুরুতেই বুঝতে পারেনি সে পোকায় পরিণত হবে, তার উঠতে ইচ্ছা করতেছিল না, কি একটা বাজে সিচুয়েশন, কিন্তু তখন সে বারবারই মনে করতেছিল যে না আমাকে উঠতে হবে। কেন? কারণ আমাকে অফিসে যেতে হবে। কেন অফিসে সঠিক সময় যেতে হবে? কারণ আমাকে চাকরিটা কন্টিনিউ করতে হবে, আমার পরিবারের বোঝা আমার উপর, এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। এই চিন্তা প্রমাণ করে যে গ্রেগর নিজের ব্যক্তিত্ব হারিয়ে শুধুমাত্র পরিবারের জন্য কাজ করা একটি যন্ত্রে পরিণত হয়েছে। গ্রেগর ঘর থেকে বের হতে না পারায় তার মা, বাবা, বোন উদ্বিগ্ন হয়ে পড়ে। কি ব্যাপার? ছেলে এখনো আমাদের অফিস যাওয়ার সময় হয়েছে, এখনো ঘুম থেকে উঠতেছে না কেন? ইভেন কিছুক্ষণ পর অফিসের চিফ ক্লার্ক বাড়িতে আসে এবং গ্রেগরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এই যে প্রশ্নটা তুললো, এটাও আসলে একটা হিডেন মেসেজ দিছে আমাদের কাফকা। কিরকম? অনেক কষ্টে গ্রেগর দরজা খুলে বাইরে এলে সবাই তার নতুন রূপ দেখে আতঙ্কিত হয়ে যায়। এই যে ও যে মনে করো ক্লার্ক আসলো, এসে বলতেছে এ তো দায়িত্ব জ্ঞানহীন, এই জন্য ও অফিস যাচ্ছে না। তার মানে এটাই যে ওই সময়ের যে বাস্তবতা, একটা মানুষ একটা অসুস্থতার কারণে বা তার তো একটা সমস্যা হতেই পারে, সে তো নিয়মিত অফিসে যায়, কিন্তু এই যে যাইতে পারলো না, ক্লার্ক কি করলো, চিফ ক্লার্ক বললো ও অলস, লেজি, ও দায়িত্ব জ্ঞানহীন। এটাও আসলে একটা হাইড মেসেজ দিছে, কিন্তু নিচে যে ডিটেলস সামারিটা আছে ওখানে পাবা। চিফ ক্লার্ক ভয়ে পালিয়ে যায় এবং মা অজ্ঞান হয়ে পড়ে এবং বাবা প্রচন্ড রেগে যায়। কেন রেগে যায়? এর এগুলো কি শুরু হয়েছে, ওর অফিসে যাওয়া উচিত, ইটিসে। গেগার মানুষের ভাষায় কথা বলতে চাইলেও কেউ তাকে বুঝতে পারে না। শেষ পর্যন্ত তার বাবা তাকে জোর করে ঘরে ঢুকিয়ে দেন। এই ঘটনার মাধ্যমে গ্রেগার সমাজ এবং পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। ওই যে যে যা যা রুমের মধ্যে যা, বাইরে যাইস না, কার কি ক্ষতি করিস না করিস, এই জিনিসগুলো। হ্যাঁ, এরপর গ্রেগারের জীবন সম্পূর্ণ বদলে যায়, বদলে যাওয়ারই কথা। সে ঘরের মধ্যে বন্দী হয়ে পড়ে এবং বাইরের জগতের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন হয়। পরিবারের সদস্যদের নতুন করে কাজ করতে হয়। গ্রেগারের বাবা চাকরি নেন, মা সেলাইয়ের কাজ শুরু করেন। দেখছো দায়িত্ব, দেখছো? অথচ আগে যদি এরা এরা নিজেদের দায়িত্বগুলো একটু একটু করেও নিত, কত ভালো হইতো। আমাদের এই জন্যই আসলে ছেলে হও মেয়ে হও, নিজের অ্যাটলিস্ট নিজের রেসপন্সিবিলিটা যেন তুমি নিতে পারো, এই জন্য নিজেকে প্রিপেয়ার করবা, কারো উপর বার্ডেন হইও না। আচ্ছা, ইসলামেও তাই আছে। ইসলাম কিন্তু অলসতা পছন্দ করে না। সো সেলাইয়ের কাজ শুরু করে এবং বোন গ্রেটে চাকরি করতে শুরু করে। এবং আমরা দেখতে পারবো যে তাদের যে এক্সট্রা ঘর, ওরা একটু মানে কাজের লোককে বাদ দেয়, তারপরে মানে ইয়া করে, একটা বাসা ভাড়া দেয়, মানে দুটা রুম ভাড়া দেওয়ার ট্রাই করে যে এক্সট্রা কিছু টাকা আসুক। একসময় যে পরিবার গ্রেগারের উপর নির্ভরশীল ছিল, তারা ধীরে ধীরে তাকে ছাড়াই জীবনযাপন করতে কি করে শিখে যায়। প্রথম থেকে গ্রেটেই একমাত্র ব্যক্তি, এটা মাথায় রাখো, এই যে এই লাইনটা, যে গ্রেগর যত্ন নেয়। সে প্রতিদিন খাবার এনে দেয়, তারপর ভাইয়ের চাহিদা বোঝার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার মধ্যেও বিরক্তি জন্ম নিতে থাকে। এখানে কি মেসেজ পাইলা বলো? তুমি যতদিন দিতে বাবা, ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, এটা বাস্তবতা। এই জন্য তুমি তোমার নিজেকে ভালোবাসো। নিজেকে যখন তুমি ভালোবাসবা, এটা আমি বড় হিসেবে বলি, ইভেন আমি এটাই করি। আমি যখন নিজে সুস্থ থাকবো, নিজে ভালোবাসতে পারবো, আমার আশেপাশের লোকদের রেসপন্সিবিলিটি আমি পালন করতে পারবো। বোঝো না? এই জন্য আগে নিজের দিকে তাকানো দরকার। গ্রেগারের ঘর অন্ধকার ও নোংরা হয়ে যায়, তাকে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়, যেন কেউ তার এই বিকৃত চেহারা দেখতে না পায়। গ্রেগার জানালার পাশে বসে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে এবং অনুভব করে যে সে সম্পূর্ণ একা ও পরিত্যক্ত। একদিন গ্রেটে ও তার মা সিদ্ধান্ত নেয় গ্রেগরের ঘর থেকে আসবাবপত্র সরিয়ে ফেলবে, যাতে সে সহজে চলাফেরা করতে পারে। কিন্তু গ্রেগর বুঝতে পারে অবসরপত্রই তার মানব জীবনের শেষ স্মৃতি। বিশেষ করে দেয়ালে টাঙানো এক নারীর ছবিটি তার কাছে অত্যন্ত প্রিয়। তাই সেই ছবিটির উপরে গিয়ে বসে থাকে। তখন তার মা তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর তার বাবা রাগে গ্রেগরের দিকে কিছু আপেল ছুঁড়ে মারে। দেখছো? একটি আপেল তার পিঠে গেঁথে যায় ও সেই ক্ষত কখনো ভালো হয় না। এই আপেলটি পরিবারের প্রত্যাখ্যান ও ঘৃণার সিম্বলিজম। মাথায় রাখো। তারপরে দেখো ক্রমে গ্রেগরের আরো দুর্বল হয়ে পড়ে। পরিবার তার প্রতি যত্ন নেওয়ার প্রায় বন্ধ করে দেয়। তার ঘরের স্টোর রুমের মতো ব্যবহার করা হয় এবং সেখানে নানা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। দেখছো? এতে বোঝা যায় যে পরিবারের কাছে গ্রেগরের মূল্য সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোর মতোই হয়ে গেছে। পরিবারের আর্থিক অবস্থা সমালোচনার জন্য বাড়িতে ৩ জন ভাড়াটে রাখা হয়। কয়জন ভাড়াটে রাখা হয় মাথায় রাখিও। কয়জন ভাড়াটে রাখা হয় দেখো তো? ৩ জন ভাড়াটে রাখা হয়। তাদের সন্তুষ্ট রাখার জন্য গ্রেগরকে আরো বেশি লুকিয়ে রাখা হয়। এক রাতে গ্রেটে বেহালা বাজায়। সেই সুর গ্রেগরের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। সে মনে করে সঙ্গীত এখনো তার মধ্যে মানুষের অনুভূতি বাঁচিয়ে রেখেছে। আবেগের বশে সে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু তাকে দেখে ভাড়াটেরা আতঙ্কিত হয় এবং বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেখায়। এরপর গ্রেটের পরিবার
এর সামনে ঘোষণা করে যে এই প্রাণী আর তাদের গ্রেগর নয়। সে বলে যদি এটি সত্যি গ্রেগর হতো তবে সে কখনো পরিবারের এত কষ্টের কারণ হতো না। গ্রেটের এই কথাগুলো গ্রেগরের হৃদয়ের সবচেয়ে বড় আঘাত দেয়, কারণ যে বোন একসময় তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেও এখন তাকে অস্বীকার করছে। বাবা মা নীরবে গ্রেটের সঙ্গে একমত হন। আচ্ছা, গ্রেগর বুঝতে পারে যে তার আর কোথাও কোনো স্থান নেই। সে নিজের ঘরে ফিরে যায়, গভীর ক্লান্তি, হতাশা, নিঃসঙ্গতার মধ্যে রাতের বেলায় মারা যায়। পরদিন সকালে একজন কাজের মহিলা তার মৃতদেহ খুঁজে পায় এবং পরিবারকে খবর দেয়। এই জিনিসটা একটু খেয়াল করো। কিন্তু পরিবারের সদস্যরা দেখছো শোক প্রকাশ না করে স্বস্তি অনুভব করে। তারা মনে করেন যে তাদের জীবনে একটু বড় বোঝা শেষ হয়েছে। এরপর তারা বেড়াতে বের হয়, ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করতে শুরু করে। এই জন্য বলি যে পড়াশোনাটা ভালো করে করো, বিশেষ এবং দিনের কাজ করো। বিশেষ করে তারা গ্রেটের সুন্দর ভবিষ্যৎ বিয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়। নোভেলার শেষে কাফকা দেখিয়েছে যে আধুনিক সমাজে একজন মানুষের মূল্য তার মানবিক গুণাবলীর জন্য নয়, বরং তার উপযোগিতার জন্য নির্ধারিত হয়। গ্রেগো যতদিন উপার্জন করেছে ততদিন সে পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু যখন সে আর কাজ করতে পারলো না তখন সে পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। তার রূপান্তর আসলে মানুষের সামাজিক বিচ্ছিন্নতা, পরিচয় হারানো, পারিবারিক স্বার্থপরতা এবং আধুনিক জীবনের অমানবিকতার প্রতীক। তাহলে মেইন থিম কি? অ্যালিয়েনেশন, বিচ্ছিন্নতা, লনলিনেস, একাকিত্ব, ডিহিউম্যানাইজেশন, অমানবিকতা, ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক, আইডেন্টিটি ক্রাইসিস, পরিচয় সংকট, হিউম্যান ভ্যালু এবং ইউটিলিটি, মানবিক মূল্য বনাম উপযোগিতা। তাহলে টোটালি এক লাইনে আমরা একটু জানবো যে দ্য মেটামরফোসিস দেখায় যে মানুষ যতদিন সমাজ এবং পরিবারের জন্য উপকারী থাকে ততদিনই তার মূল্য থাকে। অক্ষম হয়ে পড়লে সে একাকিত্ব, অবহেলা এবং প্রত্যাখ্যানের শিকার হয়। যে এইটা আর যদি 5টা মিনিট একটু পড়ো না, তোমার একেবারে একেবারে ফাটাফাটি একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। দেন দেখো আমরা কিছু সামারি পড়বো, সরি, থিম এবং স্যাম্বলাইজ গুলো দেখবো। এলিয়েনেশন অ্যান্ড আইসোলেশন, এটা একটা ফেমাস বা রিমার্কেবল থিম ইন দিস নোভেলা। ডিহিউম্যানাইজেশন, অমানবিকতা। তারপর ফ্যামিলি রেসপন্সিবিলিটি এবং বার্ডেন, একটু পড়ে নিবা এগুলা। আইডেন্টিটি ক্রাইসিস, বা এখনই আমার সঙ্গে ভিডিওটা পজ করে পড়ে নিও। পরিচয় সংকট, তারপর অবজারভিটি অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের অযৌক্তিকতা। তোমার রিজেকশন অফ নেগলেক্ট, প্রত্যাখ্যান এবং অবহেলা। লস অফ কমিউনিকেশন, স্যাক্রিফাইস অ্যান্ড সাফারিং, পাওয়ার অ্যান্ড অথরিটি, ট্রান্সফরমেশন অ্যাজ স্যাম্বল, রূপান্তরের প্রতীক অর্থে। স্যাম্বলিজম গুলো কি? ও নিজেই, গ্রেগার সামসা নিজেই, ও হচ্ছে একটা তোমার স্যাম্বলিজম। হ্যাঁ, এই যে পোকার রূপান্তর হলো এটা। তারপরে গ্রেগরের ঘর, ওর রুমটা কেন তার ঘরটি ধীরে ধীরে কারাগারের মতো হয়ে যায়? এটি তার নিঃসঙ্গতা, মানসিক বন্ধুত্ব এবং সমাজ থেকে বিচ্ছিন্নতার প্রতীক। ডোর, দরজা কেন দরজা গ্রেগরের বাইরের পৃথিবীর মধ্যে দূরত্বের প্রতীক। জানালা, জানালা বাইরের পৃথিবী এবং স্বাধীনতার প্রতীক। তারপর আপেল, ওই যে আপেলটা ছুঁড়ে ফেললো ওর বাবা, এটাও একটা কিসের? যে গ্রেগরের প্রতি পরিবারের ঘৃণা এবং প্রত্যাখ্যানের প্রতীক। ফুড, এই যে গ্রেগরের খাদ্য অভ্যাস পরিবর্তন তার মানবিক পরিচয় হারানোর প্রতীক। আগে সে সাধারণ খাবার খেত, পরে পচা খাবারের প্রতি আকৃষ্ট হয়। দেখছো? ভায়োলিন, হ্যাঁ, গ্রেটের ভায়োলিন মানে হচ্ছে গ্রেট স্যামসার ভায়োলিনের সঙ্গীত। ওই যে সঙ্গীত বাজাইলো যে তখন যে ও বের হইলো, ভাড়াটিয়ারা রেগে গেল, ভাড়াটে ভদ্রলোকেরা ওরাও। তারপর চিফ ক্লার্ক, ও আবার বাপরে বাপ আধুনিক অফিস ব্যবস্থা এবং দমনমূলক কর্তৃত্বের প্রতীক। হ্যাঁ, গ্রেগারের মৃত্যু, অর্থাৎ গ্রেগারের মৃত্যু একটা স্যাম্বলিজম। এই মৃত্যুটা তার কষ্ট থেকে মুক্তির প্রতীক, কিন্তু একই সঙ্গে এটি দেখায় সমাজ অক্ষম মানুষকে সহজেই ভুলে যায়। চলো আমরা পার্ট বির প্রশ্নগুলা, এই 8টা প্রশ্ন সলভ করব। হোয়াট ওয়াজ দ্য প্রেডিকমেন্ট, হ্যাঁ, সংকট, ফেসড বাই মিস্টার সামসা ইমিডিয়েটলি আফটার গ্রেগরস ট্রান্সফরমেশন? প্রশ্নে কি চাইলো? গ্রেগার পোকা রূপান্তর হওয়ার পর তার বাবা কি সমস্যায় পড়লেন? মানসিক, আর্থিক, পারিবারিক চাপ। কিভাবে লিখবা? শখ কি ছিল, ফিনান্সিয়াল প্রবলেম, ফ্যামিলি রিজেকশন। অর্থাৎ মিস্টার সামসা গ্রেগারের হঠাৎ রূপান্তর সম্পূর্ণ হতবাক হয়ে পড়েন। তিনি প্রথমে বুঝতে পারেন না কিভাবে তার ছেলে একটি ভয়ঙ্কর পোকায় পরিণত হয়েছে। পরিবারের আয়ের প্রধান উৎস গ্রেগার হওয়ায় তিনি গভীর আর্থিক সংকটে পড়েন। এই অবস্থায় তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেও পরে রাগ ও ঘৃণায় গ্রেগরকে বোঝা হিসেবে দেখতে শুরু করেন এবং পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নেন। হাউ ডাজ গ্রেগর এন্টারটেইন হিমসেলফ? গ্রেগার বন্দি অবস্থায় কিভাবে সময় কাটায়? আইসোলেশন,
স্মল অ্যাক্টিভিটিস, মেন্টাল এসকেপ। তাহলে কি, গ্রেগার স্যামসার রূপান্তরের পর ঘরের ভেতর একটা বন্দি জীবন কাটায়। সে জানালার পাশে বসে বাইরের মানুষের চলাফেরা দেখে সময় কাটায়। কখনো দেয়াল ও ছাদে উঠে নিজের নতুন শরীর পরীক্ষা করে। এই ছোট ছোট কাজ তার একমাত্র বিনোদন হয়ে ওঠে। সো এই বিষয়গুলোকে ফোকাস করে সুন্দর একটা ইন্ট্রো দিবা, মেইনে এই বিষয়গুলো দিবা, টু সাম আপ দিবা। হাউ ওয়াজ গ্রেগার ট্রেড ট্রিট করে when all the member of his family were forced to work? পরিবারের সবাই কাজ শুরু করলে গ্রেগারের প্রতি আচরণ কি ছিল? কি ছিল? অবহেলা ছিল, ইমোশনাল ডিস্টেন্স ছিল, আইসোলেশন ছিল। সেটাকে ফোকাস করবো যে পরিবারের সবাই কাজ শুরু করার পর গ্রেগারের প্রতি তাদের মনোভাব ধীরে ধীরে বদলে যায়। তারা নিজের জীবনের এত ব্যস্ত হয়ে পড়ে যে গ্রেগারের আগের মতো গুরুত্ব দেয় না। প্রথমে কিছু সহানুভূতি থাকলেও তার দ্রুত অবহেলা এবং বিরক্তিতে পরিণত হয়। ফলে গ্রেগার সম্পূর্ণভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাউ ইজ গ্রেগার্স তোমার মেটামরফোজিস সিমিলার টু গ্রেটস অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার? প্রশ্নে কি চাইলো, গ্রেগার ও গ্রেটের পরিবর্তনের মিলমূল। অর্থাৎ তুমি খেয়াল করো যে গ্রেগার সামসা এবং গ্রেট সামসা দুজন কিন্তু জীবনের পরিবর্তন ঘটে। কিরকম? গ্রেগার হচ্ছে তোমার শারীরিকভাবে পোকায় রূপান্তরিত হয়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে ওর বোন গ্রেটে মানসিকভাবে পরিবর্তিত হয়ে নির্ভরশীল কিশোরী থেকে কঠোর এবং বাস্তববাদী হয়ে ওঠে। সো গ্রেগার ধ্বংস হয় কিন্তু গ্রেটের শক্তিশালী এবং স্বার্থপর হয়ে ওঠে। হয় এবং স্বার্থপর। এই কাহিনীটা সুন্দর করে লিখতে পারবা না যে যখন পোকায় পরিণত হলো তখন তার ভাইকে কিন্তু সে যত্ন নিল, পরে পরে আস্তে আস্তে বিরক্ত ভাব আসলো। কমেন্ট করো অন দ্য কমিক অ্যান্ড ক্রাইম এলিমেন্ট দ্য মেটামরফোজিস। আচ্ছা, খেয়াল করো যে গল্পের হাস্যকর এবং ভয়ঙ্কর, হ্যাঁ, অবজার্ভ উপাদানকে এরকম দেখো। দ্য মেটামরফোজিস একদিকে ভয়ঙ্কর এবং অস্বাভাবিক ঘটনা যেমন গ্রেগরের পোকায় রূপান্তর দেখা, অন্যদিকে তার দৈনন্দিন সমস্যা, পরিবারের অদ্ভুত প্রতিক্রিয়া কখনো কখনো হাস্যকর মনে হয়। তবে পুরো গল্পের মূল সুর হলো দুঃখ, বিচ্ছিন্নতা, মানবিক সংকট, যা এটিকে একটি ট্রাজিক ডার্ক স্টোরি করে তোলে। হাউ হ্যাজ গ্রেগার্স অ্যাটিটিউড টুয়ার্ড হিজ ফ্যামিলি চেঞ্জ? প্রশ্নে কি চাইলো, গ্রেগার পরিবারের প্রতি কেমন অনুভব করতো আগে ও পরে কি বদলেছে? দেখো, তোমার হচ্ছে স্যাক্রিফাইস ফার্স্ট, রিজেকশন পরবর্তীতে, ইমোশনাল ডিস্টেন্স। অর্থাৎ গ্রেগার স্যামসন শুরুতে পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, এটা নিয়ে একটা প্যারা করবা। কিন্তু রূপান্তরের পর কি হইলো, পরিবার তাকে গ্রহণ করছে না, এটা নিয়ে একটা প্যারা করবা। তাদের ভয়, অবহেলা তার মনে গভীর আঘাত করলো এবং ধীরে ধীরে সে কি হলো, মানসিকভাবে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো এবং মৃত্যু পর্যন্ত একটা প্যারা করতে পারবা। হোয়াট তোমার হচ্ছে অবস্টাকলস ডাজ গ্রেগার্স ফেস আফটার টার্নিং ইনটু ইনসেক্ট অর্থাৎ সিগনিফিক্যান্স? প্রশ্নে গ্রেগারের সমস্যা এবং এর রূপান্তরের অর্থ। আচ্ছা, দেখো তো, গ্রেগার স্যামসা রূপান্তরের পর চলাফেরা, কথা বলা, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা হারায়। সে পরিবার ও সমাজ থেকে অবহেলিত হয় এবং সম্পূর্ণভাবে একা হয়ে যায়। এই রূপান্তর আধুনিক সমাজের মানুষের অমানবিকতা, নিঃসঙ্গতা ও অস্তিত্ব সংকটের প্রতীক। হাউ ডিড গ্রেগার ডাই? হাউ ডাজ কাফকাস প্রজেক্ট হিজ অ্যালিয়েনেশন? গ্রেগার কিভাবে মারা যায়, তার বিচ্ছিন্নতা কিভাবে দেখানো হয়েছে? আচ্ছা, দেখো তো, গ্রেগার সামসা ধীরে ধীরে ক্ষত, অনাহার এবং মানসিক যন্ত্রণায় দুর্বল হয়ে পড়ে। শেষে নিজের ঘরে নিঃশব্দে মারা যায়। তার মৃত্যু পরিবারের শোক না করে স্বস্তি অনুভব করে। কাফকা তার ঘর, একাকিত্ব, পরিবারের অবহেলার মাধ্যমে গ্রেগারের চরম বিচ্ছিন্নতা তুলে ধরেছে, যা আধুনিক মানুষের অস্তিত্ব সংকটের প্রতীক। আচ্ছা, এখন ফাইনাল এক্সামের জন্য সব প্রশ্নের কি করবা জানো, প্রশ্ন বুঝবা ফার্স্টে এবং 3টা পয়েন্ট তুমি মনে রাখবা। কি কি? হোয়াট হ্যাপেন মানে কি ঘটেছে, হোয়াই হ্যাপেন কেন ঘটেছে, এবং এর রেজাল্টটা কি, মিনিংটা কি, এগুলো ফোকাস করলেই হয়ে যাবে। এখন আমরা পার্ট সি নিয়ে একটু আলোচনা করব এবং সলভ করব। এই প্রশ্নগুলা ধারণা নিলে তোমার এর বাইরে আসার মতো কিছু নেই। জাস্ট একটু মানে ঘুরাই দিবে, মানে ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি একটু চেঞ্জ করতে পারে, বা তোমার মধ্যে ওইটা আল্লাহ প্রদত্তই চলে আসবে। ব্রিং আউট দ্য ট্রাজিক অ্যান্ড কমিক এলিমেন্ট ইন দ্য মেটামরফোজিস। তাহলে দেখো যে কি চাইলো, যে গল্পের কোন অংশগুলো দুঃখজনক এবং কোন অংশগুলো অদ্ভুত বা হাস্যকর তা দেখাবা। যেমন ট্রাজিক কি, গ্রেগার কষ্ট, ট্রাজিক। পরিবারের অদ্ভুত রিয়াকশন, এটা হচ্ছে কমিক বা অবজার্ভ, এবং ওভারঅল টোন ট্রাজিক কমেডি। ঠিক আছে? দ্য মেটামরফোজিস একটি ট্রাজিক এবং একই সাথে অদ্ভুত রসাত্মক গল্প। গ্রেগার সামসা হঠাৎ পোকার রূপান্তর, তার শারীরিক এবং মানসিক যন্ত্রণা এবং পরিবারের অবহেলা অত্যন্ত করুণ এবং ট্রাজিক।
অন্যদিকে গ্রেগর নতুন শরীর নিয়ে তার দৈনন্দিন সমস্যা, দরজা খোলা বা কাজের চিন্তা, পরিবারের অস্বাভাবিক প্রতিক্রিয়া অনেক সময় অদ্ভুত এবং হাস্যকর মনে হয়। তবে এই কমিক উপাদানগুলো শেষ পর্যন্ত গভীর ট্র্যাজেডিক আরো তীব্র করে তোলে। হাউ ফার ডাজ দ্য ট্রান্সফরমেশন অফ গ্রেগার্স পার্সোনালিটিস ইফেক্টিভ? প্রশ্নে কি চাচ্ছে? গ্রেগারের পরিবর্তন মানুষ থেকে পোকা, মানসিক পরিবর্তন পাঠকের উপর কি প্রভাব ফেলে, এগুলা কিভাবে লিখবা? ইমোশনাল ইম্প্যাক্ট, স্যামফেথি, লার্নলিনেস থিম। গ্রেগার স্যামসার ব্যক্তিগত পরিবর্তন পাঠকের মনে গভীর আবেগ সৃষ্টি করে। একজন পরিশ্রমী দায়িত্বশীল মানুষ হঠাৎ পোকায় পরিণত হয়ে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার কষ্টের একাকিত্ব এবং অবহেলা পাঠককে গভীরভাবে ব্যথিত করে। এই পরিবর্তন মানুষের অসহায়ত্ব এবং আধুনিক জীবনের নিষ্ঠুরতা বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলে। Gregor Samsas is presented as a tragic character in the Metamorphosis. Do you agree? দেখো গ্রেগার ট্রাজিক হিরো, হ্যাঁ না না যুক্তি, অবশ্যই হ্যাঁ, যুক্তি সহ বলো ইয়েস, তুমি এগ্রি করবা। এবং সাফারিং এবং স্যাক্রিফাইস, তারপর নো, তোমার যে রিকগনাইজেশন, অর্থাৎ গ্রেগর সামসা ইজ আ ট্রাজিক ক্যারেক্টার ইন দ্য মেটামরফোসিস। তিনি একজন পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ ছিলেন, যিনি পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। কিন্তু হঠাৎ পোকার রূপান্তরের পর তিনি সম্পূর্ণভাবে সমাজ, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ত্যাগের কোনো স্বীকৃতি মেলে না এবং শেষ পর্যন্ত তিনি একাকিত্ব ও যন্ত্রণার মাধ্যমে মারা যায়। এই কারণে গ্রেগার একজন প্রকৃত ট্র্যাজিক চরিত্র। স্কাফকা ইন হিজ মেটামরফোসিস, এবং ওই যে সন্দেহবাদীর কথা বলছে গিবরিজন, কাফকা কি মানুষের প্রতি নেতিবাচক নিরাশবাদী দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন? দেখো তো, ইয়েস, কাফকা ইজ সাম হোয়াট তোমার খানিকাল ইন দ্য মেটামরফোসিস, অর্থাৎ তিনি দেখিয়েছে যে পরিবার সমাজ মানুষকে তখনই গ্রহণ করে যখন সে উপকারী থাকে। গেগার উপার্জন করতে না পারায় তাকে সবাই অবহেলা এবং প্রত্যাখ্যান করে। মানুষের স্বার্থপরতা, নির্মমতা, আবেগহীন আচরণ গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই কারণেই কাফকার দৃষ্টিভঙ্গি অনেকটা নিরাশবাদী এবং খানিকাল বলা হয়। তোমার হচ্ছে গ্রেগরস মেটামরফোসিস ইজ আ মেটাফর অফ হিজ ডিহিউম্যানাইজেশন। ডিসকাস করো, মানে গ্রেগার পোকার রূপান্তর কিভাবে মানুষ মনুষ্যত্ব হারানো, মানে ডিহিউম্যানাইজেশন হয়েছে এর পূর্বে। তাহলে এটা একটা তোমার স্যাম্বল এক্সপ্লেনেশন, ওয়ার্ক প্রেশার, সোশ্যাল এলিয়েনেশন। গ্রেগার স্যামসার রূপান্তর আসলে ডিহিউম্যানাইজেশন বা মানবিকতা হারানোর প্রতীক। সে আগে থেকে একঘেয়ে চাকরি, পরিবারের দেনা, সামাজিক চাপের কারণ একটি যন্ত্রের মতো জীবন যাপন করত। পোকার রূপান্তর সেই মানসিক অবস্থার চূড়ান্ত প্রকাশ। পরিবার ও সমাজ তাকে মানুষ হিসেবে না দেখে একটি অপ্রয়োজনীয় প্রাণী হিসেবে দেখে, যা তার সম্পূর্ণ মানবিক পরিচয় কি করে? ধ্বংস করে দেয়। সো অ্যাগেন রিপিট, দ্য মেটামরফোসিস যখন পড়বা, আগে সামারিটা সুন্দর করে ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা, আমার সামারি পড়বা, প্রশ্ন অ্যানালিসিস করবা, ক্যারেক্টারগুলো আয়ত্তে নিবা, থিম, সিম্বলিজম জানবা।